আকাশবাণী সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম গণতান্ত্রিক রাষ্ট্রপুরুষ। লিখেছেন শান্তনু চক্রবর্তী। তুমি আর সেই সর্দার নও যাকে একদিন আমি চিনতাম। অনশনক্লিষ্ট বৃদ্ধের ক্ষীণ স্বরের প্রতিটি শব্দ আসলে ভরা ছিল প্রবল অভিমানে। সেটা 1948 সালের জানুয়ারি মাস। মহাত্মা গান্ধী তাঁর জীবনের শেষ অনশনে বসেছেন। কোনো জাতিবিদ্বেষী ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে নয়, তাঁর এবারের অনশন স্বাধীন ভারতের প্রথম কংগ্রেসি সরকারের বিরুদ্ধে, বা আরও স্পষ্ট করে বলতে গেলে সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের সিদ্ধান্তের বিরুদ্ধে। দেশভাগের আগে অবিভক্ত ভারত সরকারের কোষাগারে যা অর্থ ছিল, ভাগাভাগির হিসেবে তা থেকে পাকিস্তান সরকারের পাওনা ছিল 55 কোটি টাকা। গান্ধী চাইছিলেন পাকিস্তানকে টাকাটা দেওয়া হোক। প্যাটেল তাতে নারাজ। তাঁর আশঙ্কা পাকিস্তান সরকার এই অর্থ ভারতের বিরুদ্ধেই ব্যবহার করবে। সেটা গান্ধীজিকে বোঝানোর জন্যেই তিনি নিজে এসেছিলেন অনশন মঞ্চে। কিন্তু মহাত্মাজি বুঝতে তো চাইলেনই না, বরং সামান্য তর্কেই বেরিয়ে এলো ওই অভিমান ভরা প্রতিক্রিয়া। কিন্তু গান্ধীজি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোন সর্দারকে খুঁজে পেতে চাইছিলেন? 1917-18 খেড়া বা 1927-28 সালের বারদনী আন্দোলনের সেই আপোষহীন সত্যাগ্রহী কৃষক নেতাকে, নাকি আমেদাবাদ পুরসভার তুখোড় কাউন্সিলর তথা নাগরিক গণ আন্দোলনের নেতাকে, অথবা 1921-এ ওই আমেদাবাদেই জাতীয় কংগ্রেসের 36তম অধিবেশনের নিখুঁত সর্বাঙ্গ সুন্দর আয়োজনের পুরোধা সংগঠককে? এক আধারে এই সব কজনই কিন্তু শেষ অবধি এক ও অদ্বিতীয় বল্লভভাই প্যাটেলই। গান্ধীজির অনুপ্রেরণায় প্যাটেল যখন কৃষকদের নিয়ে অহিংস অসহযোগ আন্দোলনে নামছেন, তখন তিনি সাম্রাজ্যবাদী শাসনের প্রতিষ্ঠানগুলোকেই চ্যালেঞ্জ ছুঁড়ছেন। আবার তিনি যখন পুরসভার নির্বাচিত জনপ্রতিনিধি, তখন কিন্তু তিনি ওই বড় প্রশাসনিক ব্যবস্থাটার ভেতরেই স্থানীয় স্বায়ত্তশাসনের অধিকার প্রয়োগ করছেন। অন্যদিকে কংগ্রেসের নেতা ও সংগঠক হিসেবেও তিনি দলের দেওয়া দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সঙ্গেই পালন করে এসেছেন। সুভাষচন্দ্রের মতো বিদ্রোহের ধ্বজা ওড়াননি কক্ষনো, বরং নিজের মতের পক্ষে সংখ্যাগরিষ্ঠের সমর্থন আদায় করে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে গেছেন। আসলে আমেদাবাদ বার অ্যাসোসিয়েশনের সদস্য এই বিলেত ফেরত আইন ব্যবসায়ী ভদ্রলোক চিরকালই রক্ষণশীল নিয়মতান্ত্রিক রাজনীতিই করে এসেছেন। তাঁর রাজনৈতিক গুরুর মতো তিনি নৈরাজ্যবাদী সন্ন্যাসী নন। পণ্ডিত নেহেরুর মতো আন্তর্জাতিক রাষ্ট্রনায়ক হিসেবে অমরত্ব লাভের কোনো আকাঙ্ক্ষাও তাঁর ছিল না। বল্লভভাই তাই ঘোর বৈষয়িক, বাস্তববাদী, গেরস্থ রাজনীতিকের মতোই সুযোগের যথাযথ সদ্ব্যবহারে বিশ্বাস করতেন। ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর তাঁর হিসেবে ছিল সেই রকমই একটি সুযোগ। সেজন্য দেশভাগের মূল্য দিতেও তাঁর আপত্তি ছিল না। তিনি সুভাষচন্দ্রের রাজনীতির কড়া সমালোচক ছিলেন, কিন্তু আজাদ হিন্দ ফৌজের বিচারকে কেন্দ্র করে দেশ জুড়ে যে সহানুভূতির হাওয়া উঠেছিল, প্যাটেল সেটা সঠিকভাবেই অনুভব করেছিলেন। 1946-এর ফেব্রুয়ারি মাসে ভারতীয় নৌসেনারা যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রণতরীর মাস্তুলে মাস্তুলে একই সঙ্গে কংগ্রেস, মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টির নিশান উড়িয়ে দিলেন, সর্দার কিন্তু একেবারেই সেটাকে সমর্থন করেননি। কারণ তাঁর দক্ষিণপন্থী রাষ্ট্রবাদী চেতনা সেনাবাহিনীতে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করে না। অন্ধ্রর কংগ্রেস নেতা বিশ্বনাথনকে লেখা চিঠিতেও তিনি পরিষ্কারই বলছেন, স্বাধীন ভারতেও তো আমাদের সেনাবাহিনীর প্রয়োজন হবে। তাঁর জাতীয়তাবাদী রাষ্ট্রচেতনা বরাবর এভাবেই এক স্পষ্ট, সরল, একমুখী রাস্তায় চলেছে। সেখানে মহাত্মা গান্ধীর মতাদর্শগত স্ববিরোধিতা বা নেহেরুর নৈতিক দ্বিধা দ্বন্দ্ব দোলাচল ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যেটা তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব, সেই দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় যুক্তরাষ্ট্রের কাঠামোর ভেতর অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রেও সর্দার প্যাটেলের সবচেয়ে বড় হাতিয়ার ছিল তাঁর বিবেচনা বোধ। তিনি প্রয়োজন মাফিক সামরিক শক্তি প্রয়োগ করেছেন, কিন্তু তাঁর মূল অস্ত্র ছিল ওইসব দেশীয় রাজ্যের প্রজাদের সামন্ততন্ত্র বিরোধী ভাবাবেগ। সেজন্য তিনি দরকার মতো ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, জনমতকে নিজেদের পক্ষে এনেছেন। পূর্ব ইউরোপের মতো স্তালিনীয় কায়দায় ভারত রাষ্ট্রকে সেখানে চাপিয়ে দেননি। লৌহপুরুষের বর্মের আড়ালে থাকা এই গণতান্ত্রিক রাষ্ট্রপুরুষটিকেও কিন্তু আমাদের চিনে নেওয়া জরুরি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী।